বলছিলাম ১৯৮১ সালের একটি ঘটনা নিয়ে, যা কিনা ইন্দোনেশিয়ার সেমারাং শহরে একটি ভয়ানক এবং রহস্যজনক হোটেলকে নিয়ে। মুভিটি সত্য ঘটনার ওপর নির্মিত হয়েছে। হোটেলটির তৃতীয় তলায় এমন একটি এন্টিটি রয়েছে যার সাক্ষাৎ পেলে আপনি তার কাছ থেকে মাত্র ৩ দিনের সময় পাবেন, এবং ৩ দিনের মধ্যে যদি আপনি বেঁচে যেতে পারেন তাহলে তো বেঁচে গেলেন, যদি নিজেকে প্রোটেক্ট না করতে পারেন তাহলে আপনার মৃত্যু হবে। মৃত্যুটি স্বাভাবিক কোনো মৃত্যু নয়, অত্যন্ত ভয়ের সাথে এবং অনেক বাজেভাবে আপনাকে মারা হবে। বলছিলাম ইন্দোনেশিয়ার সেরা হন্টেড মুভি নিয়ে। আশা করি আপনাদেরকে বোঝানো প্রয়োজন নেই যে ইন্দোনেশিয়ান হরর ফিল্ম কেন এতটা বিখ্যাত। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ইমন আছি তোমাদের সাথে। ভিডিওটা দেখার পর যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। এবং আপনি যদি সাইফাই এবং টাইম ট্রাভেলের স্টোরি খুব পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা চেক আউট করতে পারেন। ঘটনার সূত্রপাত ঘটে ১৯৮১ সালে ইন্দোনেশিয়ার সেমারাং শহরে, যেখানে আমরা নিনগ্রাম নামের একটি মেয়েকে দেখতে পাই। এই হোটেলের মধ্যে আজকে তার ডিউটির প্রথম দিন। রীতিমতো সেখানে নিনগ্রাম তার কাজে লেগে পড়ে এবং তার সাথে সাথে সেখানে হোটেলের ওনার তাকে ডাক দেয়। তাকে বলছিল ভুলবশত যেন সে এই হোটেলের 3rd ফ্লোরে না যায়। তার পরবর্তীতে আমরা দেখতে পাই নিনগ্রাম যখন 2য় তলায় কাজ করছিল, ঠিক সেই মুহূর্তেই সেখানে 3য় তলা থেকে কোনো একজনের কান্নার শব্দ পাচ্ছে, যাকে সে ফলো করতে করতে 3য় তলায় পৌঁছে যায় এবং সেখানে দরজাটি নিজে নিজেই খুলে যায়। তারপরেই সে সেই ভুলটাই করে যেটা কিনা তাকে করা নিষেধ করা হয়েছিল। নিনগ্রাম সেই শব্দটা ফলো করতে করতে 3য় তলার শেষ কক্ষের সামনে গিয়েই পৌঁছায়, যেখান থেকে সেই কান্নার শব্দ আসছিল। দরজাটা খোলার পরেই সে সেই রুমের ভেতরে একজন বুড়ি মহিলাকে দেখতে পায়, যার কিনা পুরো শরীর এবং চুলগুলো সাদা রঙের ছিল। সেই মহিলাটিকে খুবই ভয়ানক লাগছিল। সেই মহিলাটি তাকে একটা কথা বলছিল। সে বলছিল 3 দিন এবং মধ্যরাত। ঠিক 3 দিন পরে আমরা নিনগ্রামকে দেখতে পাই তার ঘরের মধ্যে। সে তার মেয়েকে সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে সে সেই মহিলাটিকে দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। সমস্ত ঘটনা শোনার পরে মেয়েটি তাকে বলছিল নামাজ পড়ার জন্য, যাতে করে কিনা তার মনের ভেতরের যে ভয়টা রয়েছে সেই ভয়টা চলে যায়। এবং নিনগ্রাম ঠিক তাই করে। সে নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ে। নামাজরত অবস্থায় তার পেছনেই আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছিল সেই প্রেতাত্মাটি, কিন্তু নামাজরত অবস্থায় তার কোনো ক্ষতি করতে পারে না সে। দীর্ঘক্ষণ সময় নিয়ে সে তার নামাজটা শেষ করলো। রাতে ঘুমানোর সময়ই সেই প্রেতাত্মাটা নিনগ্রামের উপর আক্রমণ করে। আসলে এই প্রেতাত্মাটা সেই যাকে কিনা আমরা হোটেলের মধ্যে দেখেছিলাম। নিনগ্রামের মেয়ের ঘুম ভাঙে তার মায়ের চিৎকার শুনে। তৎক্ষণাৎ সে তার মায়ের রুমের কাছে গিয়ে পৌঁছায় এবং তার মায়ের মৃত লাশ দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে বলার বাইরে। এমনভাবেই মারা হয়েছে যা কিনা দেখানোও সম্ভব নয়। দেখে এটা মনে হচ্ছিল তার শরীর থেকে চামড়া সম্পূর্ণ টেনে হিচড়ে বের করা হয়েছে এবং সারা শরীরের মধ্যে আঁচড়ের দাগ রয়েছে। দেখতে অনেক বীভৎস লাগছে। যখন আমি এই মুভিটা দেখছিলাম তখনই আমার গা শিউরে উঠেছিল। এই ঘটনা ঘটার 3 দিন পরের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে কিনা আমরা 2টি মেয়েকে দেখতে পাচ্ছি। আসলে সম্পর্কে তারা 2 বোন। তাদের নাম হচ্ছে রায়না এবং ফে। তারা 2 বোন মিলে যাচ্ছিল সেই হোটেলের উদ্দেশ্যে। আসলে এই হোটেলটা তাদের বাবার। রায়না এবং ফের বাবার নাম হচ্ছে জানোয়ার। আসলে এই হোটেলটা জানোয়ার তার শাশুড়িকে দিয়েছে দেখাশোনা করার জন্য। এবং আমরা শুরুতে যেই হোটেলের ওনারটাকে দেখেছি সে আসলে রায়না এবং ফের সম্পর্কে নানি হয়। সেখানে আমরা জানতে পারি রায়না এবং ফের বাবা নাকি 2 মাস হয়েছে মারা গেছে। সে মারা যাওয়ার আগে তার শেষ উইলটা তার 2 মেয়ের নামেই লিখে দিয়ে গিয়েছিল এবং এই হোটেলের বর্তমান মালিক হচ্ছে রায়না এবং ফে। সেখানে রায়না এবং ফে এই হোটেলের সম্পর্কে জেনে তারা 2 জন অনেক হতবাক হয়ে যায়। আসলে এই হোটেলের সম্পত্তিটার কথা তার বাবা তাদের 2 জনকে কোনোদিনই জানায়নি এবং আজকে তারা এখানে এসে জানতে পারল। পরবর্তীতে তারা হোটেলে গিয়ে পৌঁছায়,
যেখানে কিনা তাদের নানা নানি তাদেরকে স্বাগতম জানায়, যেখানে তাদের নানি তাদেরকে আবারও সেই বিপদ সংকেত দিয়ে দেয়, যা কিনা হচ্ছে সেই 3য় তলায় যেন তারা ভুলক্রমেও প্রবেশ না করে। এবং এই থেকে এটা বোঝা যায় যে তাদের নানি এই হোটেলের ইতিহাস সম্পর্কে ধারণা রাখে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে সে সেই সব ঘটনা কেন কারো কাছে প্রকাশ করতে চায় না। এবং এখানে রায়না এবং ফে চলে এসেছে এই শহরে একেবারে সেটেল হওয়ার জন্য, যার কারণে রায়না তার ছোট বোন ফেকে এখানকার একটা স্কুলের মধ্যে ভর্তি করানোর জন্য নিয়ে আসে, যেখানে কিনা আশ্চর্যজনকভাবে রায়নার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে যায়। এই ব্যক্তিটির নাম হচ্ছে আর্দো। তার সাথে ব্রেকআপ হয়েছে, না হলেও কমপক্ষে 6 মাসের মতো হবে। তার সাথে অনেকক্ষণ কথা বলার পর সেখানে তাদের হোটেলের মধ্যে নীনগ্রামের সাথে যেই ঘটনাটা ঘটে গিয়েছে সেই সম্পর্কে রায়না জানতে পারে। এবং এই ঘটনাটা এখনও পর্যন্ত তাদের নানি তাদের কাছে প্রকাশ করেনি। এই সমস্ত ঘটনা সম্পর্কে জানার পরে রায়না তার নানা নানির কাছে গিয়ে জেরাজেরি করা শুরু করে যে কেন তাদেরকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়নি, যার উত্তরে তার নানা নানি তাদেরকে বলছিল এখানে সব কিছুই ঠিক রয়েছে, আমরা দুজন শুধু তোমাদেরকে ভয় পাওয়াতে চাচ্ছিলাম না, তাই তোমাদের কাছে এই ঘটনাটা লুকিয়ে রেখেছিলাম। সেখানে তার নানা নানি ব্যাপারটা কি সম্পূর্ণভাবেই ইগনোর করে দেয়। কিন্তু সেখানে থাকা আর্দো সেই হোটেলের মধ্যে একটা রুম নেওয়ার ডিসিশন নিয়ে নেয়। তার কাছে এই সম্পর্কে জানতে চাইলে সে সেখানে এটা উত্তর দেয় যে সে রায়নার সেফটি নিয়ে অনেকটাই কনসার্ন, অ্যান্ড দ্যাটস ওয়াই সে এই হোটেলের মধ্যে স্টে করছে। আর্দো সে এখনও রায়নাকে অনেকটাই ভালোবাসে এবং সেই রাতেই রায়নারও সেই একই কান্নার শব্দ শুনতে পায় সেই 3য় তলা থেকে। সে কোনো কিছুর পরোয়া না করে সেই কান্নার শব্দটিকে ফলো করতে করতে 3য় তলায় পৌঁছে যায় এবং ঠিক সেই রুমের সামনে গিয়েই সে দাঁড়ায়। সেখানে রুম খোলার পরে সে সেই একই মহিলাকে দেখতে পায়। তার দেহ অস্বাভাবিক ফর্সা ছিল এবং তার চুলগুলো সম্পূর্ণ সাদা রঙের। সেখানে থাকা সেই প্রেতাত্মাটা তাকে নীনগ্রামকে যে একই কথা বলেছিল, রায়নাকেও ঠিক একই কথা তাকে বলে, 3 দিন এবং মধ্যরাত। এবং সে তা দেখার পর রুমের দরজা বন্ধ করে সেখান থেকে চলে আসে। এবং এই ঘটনার পর থেকেই রায়নার জীবনে খুবই বড় একটা বিপদ আসতে চলেছে, কেননা আমরা অলরেডি জানি যে এর আগে সেই হোটেল স্টাফটার সাথে কি হয়েছিল। পরের দিন সকালবেলা সে যখন তার গাড়ির মধ্যে ওঠে, সেখানে গাড়ির গ্লাসের মধ্যে 1 লেখা রয়েছিল, যেখানে কিনা তা এটা ইন্ডিকেট করছিল যে আজকে হয়তো তার প্রথম দিন। এবং এভাবেই 3 দিনের মাথায় মধ্যরাত্রে তার সাথে ঠিক একই ঘটনা ঘটতে চলেছে, যা কিনা এর আগেও নীনগ্রামের সাথে ঘটে গেছে। রায়নাও সম্পূর্ণভাবে এটা উপলব্ধি করতে পারে যে তার সাথে কিছু না কিছু একটা খারাপ হতে চলেছে, কেননা ইতিমধ্যেই তার সাথে অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটছিল। এবং তার পাশাপাশি ফের সাথেও তার স্কুলের মধ্যে সেই প্রেতাত্মাটা তাকে হন্ট করছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে ফেকে কেনই বা এই প্রেতাত্মাটা হন্ট করবে। ঠিক এর পরবর্তীতেই আমরা জানতে পারি ফে রায়নার থেকেও আরও 1 কদম এগিয়ে রয়েছে। সেদিন রাতে রায়নার সেখানে পৌঁছানোর আগেই ফে এর আগে থেকেই সেই রুমের দরজাটা খুলে সেই মহিলাকে দেখতে পায় এবং সেও সেই মহিলার থেকে একই কথা শুনতে পায় যা কিনা তার বোন শুনতে পেয়েছিল, 3 দিন এবং মধ্যরাত। এবং এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি যে তাদের 2 বোনের ওপরই মহাবিপদ আসতে চলেছে। তারা 2 বোন মিলে এই সম্পূর্ণ ঘটনাটা তার নানা নানির কাছে প্রকাশ করে, যেখানে কিনা আমরা জানতে পারি যে রায়না এবং ফের বাবা জানোয়ার তার নানা নানিকে অনেক আগেই এই হোটেলটি দিয়ে গিয়েছিল দেখাশোনা করার জন্য। সেটা অনেক আগের ঘটনা এবং ঠিক সেই সময়ও এই একই ঘটনা একজন ব্যক্তির সাথে ঘটেছিল এবং তার পরবর্তীতেই তারা একজন ওঝাকে ডাক দেয়। সেই ওঝাটা সেখানে এটা বলছিল যে এই প্রেতাত্মাটাকে থামানোর কাজটা অনেকটাই কষ্টকর এবং তার সাথে সে সফল নাও হতে পারে এবং এই বিপদ থেকে একমাত্র পরিত্রাণ পাওয়ার জন্য সবচেয়ে বেটার হবে কেউ যেন 3য় তলায় না যায়। এবং তারপর থেকেই রায়না এবং ফের নানা নানি সবাইকেই সতর্ক করে দেয় যেন কেউ 3য় তলায় ভুলবশতও না চলে যায়। এই সমস্ত ঘটনা শোনার পর রায়না এবং আর্দো মিলে
চলে যায় সেই ওঝার সাথে দেখা করার জন্য। ওঝাটির নাম হচ্ছে দানাং, যেখানে কিনা সেই ওঝা তাদেরকে এটা জানায় সে আগে সেই প্রেতাত্মাটার সাথে কথা বলার ট্রাই করবে, কিন্তু তার আগে সেই প্রেতাত্মাটার সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে। আসলে এই মহিলাটি কে? সেদিন বিকালে রায়নার কাছে একটি কল আসে। আসলে সেই কলটি হচ্ছে তার বাবার উকিলের। সেখানে সে এটা জানতে পারে যে এই হোটেলটি তার বাবার নামে নয়, হোটেলটি নাকি বাস্কারা নামক একজন ব্যক্তির নামে রয়েছে। যেখানে কিনা আমরা জানতে পারি যে আসলে এই বাস্কারা নামটি হচ্ছে তার বাবারই অপর নাম। এবং সেদিন রাত্রেই সমস্ত কিছু জানার পরেও আর্দ্র এবং রায়না মিলে সেই হোটেলের 3য় তলায় সেই রুমটির মধ্যে গিয়ে প্রবেশ করে এবং তারা এটা ডিসিশন নেয় যে সেই রুমের মধ্যে গিয়ে প্রবেশ করে তারা সেখানে ইনভেস্টিগেশন করবে। যার ফলে কিনা তারা সেখানে খাটের নিচ থেকে কাগজের একটা টুকরো পায়। ঠিক সেই মুহূর্তেই অন্যদিকে তার ছোট বোন ফেকে সেই প্রেতাত্মাটা তার ছোট বোনের ওপর ভর করে। সেখানে ফের ভেতর থাকা সেই প্রেতাত্মাটা রায়নার ওপরে আক্রমণ করে, কিন্তু ভাগ্য ভালো সেখানে আর্দ্র রয়েছিল। সে কোনো না কোনো একভাবে বিষয়টা হ্যান্ডেল করে নেয় এবং পরবর্তীতে ইনভেস্টিগেশন করার পরে সেই 3য় তলায় প্রত্যেকটা টাইলসের নিচ থেকেই তারা সবাই একটা একটা করে টুকরো পায়, যেই টুকরোর মধ্যে কিছু না কিছু একটা লেখা ছিল। পরবর্তীতে তারা সবাই মিলে যখন সেই কাগজের টুকরোগুলো একসাথে মেলায়, তারা এটা উপলব্ধি করতে পারে যে এটা একটা লাভ লেটার এবং এই লেটারটা সেই বাস্কারা নামক ব্যক্তিকে লেখা হয়েছিল। চিঠিটা লিখেছিল জেসমিন নামক একজন মহিলা এবং আমরা জানি যে আসলে এই বাস্কারা ব্যক্তিটা কে। বাস্কারা ব্যক্তিটা হচ্ছে মূলত রায়না এবং ফের বাবা, যে কিনা 2 মাস আগেই মারা গেছে। চিঠিটার মধ্যে ছোট একটা পোয়েম ছিল, যেই পোয়েমের মধ্যে পাইন ট্রি এর কথা বলা হয়েছিল, যেখানে কিনা তারা দুজন সর্বপ্রথম দেখা করেছিল। সমস্ত বিষয়গুলো উপেক্ষা করে রায়না এবং আর্দ্র চলে যায় সেই পাইন ট্রি এর খোঁজে, যেখানে কিনা তারা একটা ভয়ানক জঙ্গলের মধ্যে প্রবেশ করে। চারিদিকটা যেমন নিস্তব্ধতা প্রকাশ করছে। সেখানে তারা নৌকা নিয়ে একজন ব্যক্তিকে দেখতে পায়। সেই নৌকা চালকের কাছ থেকে তারা জানতে পারে যে তাদের সেখানে প্রায় সব জায়গাগুলোতেই নাকি এই সাদা রঙের ফুলগুলো ফোটে, যার পরে কিনা তারা দুজন মিলে সেই মাঝির সাথে চলে যায় তাদের গ্রামে, যেখানে গিয়ে তারা দুজন সেই গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে দেখা করে। সেখানে তারা দুজন সেই জেসমিন নামক মেয়েটির সন্ধান করতে এসেছিল এবং তারা দুজন মিলে সেই ব্যক্তিটাকে একই প্রশ্ন করে যে আসলে এই জেসমিন মেয়েটার পরিচয় কী। সেখানে আশ্চর্যজনক বিষয় ছিল এটা, গ্রামের সেই বয়োজ্যেষ্ঠ লোকটি জেসমিনের নাম শুনতেই অনেক রাগান্বিত হয়ে যায়। সেখানে সেই বৃদ্ধ লোকটি তাদের দুজনকে এটা জানায় যে সে নাকি জেসমিন নামের কোনো মেয়েকে চেনে না, কিন্তু এখানে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগান দেয়। তা হচ্ছে যেহেতু সে জেসমিন নামক সেই মেয়েটির পরিচয় জানে না, তাহলে তার নাম শোনার পরেই সে কেনই এতটা রিয়েক্ট করছিল। সেখানে মূলত তারা দুজন একটু হতাশ হয়ে যায়, কিন্তু তাদের দুজনের এখানে আসাটা কোনোভাবেই বৃথা যায় না। সেই বয়োজ্যেষ্ঠর স্ত্রীর কাছ থেকে তারা দুজন জানতে পারে যে আসলে জেসমিন নাকি তাদেরই সন্তান। সেখানে আমরা জেসমিনের সম্বন্ধে জানতে পারি তার মায়ের কাছ থেকে। অ্যালবিনো নামক একটি রোগ নিয়েই জেসমিনের জন্ম হয়। এই রোগের লক্ষণগুলো হলো পুরো শরীরটাই একেবারে সাদা বর্ণের হয়ে যায়, যার কারণে ছোটকাল থেকেই গ্রামের সমস্ত বাচ্চারা তাকে বুলি করত, যার কারণে কিনা জেসমিনের বাবারও এই সম্পূর্ণ জিনিস সহ্য হতো না। কেননা জেসমিনের বাবা ছিল এই গ্রামের লিডার এবং তার মেয়ের কারণে গ্রামের মধ্যে সে পর্যাপ্ত পরিমাণের সম্মান পাচ্ছিল না। এখানে সম্পূর্ণ ভুলটাই ছিল জেসমিনের বাবার, কেননা তখন তার পাশে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু সেই জায়গায় তার বাবাও তাকে দূরে সরিয়ে দিয়েছে। আসলে জেসমিনের আসল নাম হচ্ছে ম্যানর। তার যখন বয়স ছিল 20 বছর, সে এই সব কিছুর থেকে বিরক্ত হয়ে গ্রাম থেকে বের হয়ে আসে। এক পর্যায়ে সে খাবার না পেতে পেতে সেই গহীন জঙ্গলের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে। সেখানে বাস্কারা নামক একজন ব্যক্তি এসে তাকে সাহায্য করে এবং এই বাস্কারা আসলে কে তা আমরা জানি। বাস্কারা হচ্ছে রায়না এবং ফের বাবা। আসলে বাস্কারা নিজেও একজন অনাথ ছিল,
তখন বাস্কারা ম্যানরকে তার হোটেলের মধ্যে জায়গা দেয়। ম্যানরকে ঠিক সেই তৃতীয় তলায় একেবারে লাস্টের যে কর্নারের রুমটা রয়েছে সেই রুমের মধ্যেই জায়গা দেয়। এবং এখানেই আমরা জানতে পারি যে কেনই সেই প্রেতাত্মাটা তৃতীয় তলার কর্নারের রুমে থাকতো। এবং দিন যত যেতে থাকে ততই তাদের ভেতরকার সম্পর্কটা গভীর হতে থাকে। তারা আস্তে আস্তে একে অপরকে ভালোবাসা শুরু করে। কিন্তু এর মাঝেই বাস্কারার হঠাৎ করে এমার্জেন্সি কিছু কাজ পড়ে যায়, যার কারণে তার শহরে যাওয়াটা অত্যন্ত জরুরি। এবং বাস্কারা ঠিক তাই করে, সে জাকার্তা চলে যায়। এবং এর আগে আমরা যেই চিঠিটা দেখেছিলাম সেই চিঠিটা বাস্কারার স্মরণেই ম্যানর লিখেছিল। এবং বাস্কারার জন্য একটা সারপ্রাইজ হিসেবে সে সেই লেটারটার ছোট ছোট টুকরো করে প্রত্যেকটা রুমের টাইলসের নিচে সে রেখে দেয়। এক পর্যায়ে বাস্কারার আসার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না এবং তার দূরত্ব সইতে না পেরেই ম্যানর চলে যায় জাকার্তাতে। সেখানে গিয়ে ম্যানর অনেকটাই হতবাক হয়ে যায়। সে দেখতে পায় বাস্কারা নতুন একটা মেয়ের সাথে সুখে সংসার করছে এবং অলরেডি তার স্ত্রী অন্তঃসত্ত্বা, যেখানে ম্যানর মনে মনে অনেকটাই কষ্ট পায় এবং সে এটা ভেবে নেয় যে আসলে তাকে কেউই ভালোবাসে না। আজ তার সৌন্দর্য নেই বলে বাস্কারাও তাকে ছেড়ে চলে গেছে এবং এই কষ্ট সহ্য না করতে পেরে সে বাস্কারার সেই হোটেলের রুমটার মধ্যে গিয়ে সেটা বলছিল যেহেতু সব কিছুর সমস্যাই হচ্ছে তার স্কিন, তাই সে সেই ছুরি দিয়ে তার শরীরের চামড়াগুলো আছড়ে আছড়ে উঠিয়ে ফেলছে এবং সে এই বেদনাদায়ক কাজটি টানা 3 দিন এবং মধ্যরাত পর্যন্ত চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে নিজেকে তিলে তিলে কষ্ট দিতে দিতে সেখানেই মারা যায় এবং এই কারণেই সেই হোটেলটার 3য় তলা অভিশপ্ত। এবং আমরা এটাও বুঝে যাই যে শুরুতে যে নিনগ্রাম নামক স্টাফটাকে মেরে ফেলা হয়েছিল তার শরীরের চামড়াগুলো উঠিয়ে তা কেন হয়েছিল। সেখানে দানাং এটা জানাচ্ছে ম্যানরের আত্মাটা তখনই মুক্তি পাবে যখন সে বাস্কারাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিবে। ঠিক সেই মুহূর্তেই ম্যানরের আত্মা দানাংয়ের ওপর আক্রমণ করে, যেখানে কিনা ম্যানরের আত্মা দানাংয়ের গলা সম্পূর্ণভাবে কেটে ফেলে এবং তার ফেস সম্পূর্ণ 2 টুকরো করে ফেলে। এবং এই সিনটা দেখালে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে হয়ে যাবে, যার কারণে এখানে এই ব্রুটাল সিনটা দেখাতে পারছি না। বাট ট্রাস্ট মি, এই সিনটা দেখলে আপনাদেরই গা শিউরে উঠবে। যাই হোক, সেখান থেকে আর্দো এবং রায়না কোনো মতে পালিয়ে আসে। পরবর্তীতে রায়না যখন তার বাবার সম্পর্কে সমস্ত সত্য কথা জানতে পারে, সে তার বাবাকে ঘৃণা করা শুরু করে এবং তার সাথে সাথে সেখানে সে এটাও জানায় যে সে কেন আর্দোর সাথে ব্রেকআপ করেছিল। আসলে তখন রায়নার ইউটেরাস ক্যান্সার ছিল। পরবর্তীতে সুচিকিৎসার মাধ্যমে রায়নার ক্যান্সারটা তো ঠিক হয়ে যায়, কিন্তু সেখানে তার জন্য বয়ে আসে একটা ব্যাড নিউজ। তা হচ্ছে সে আর কখনো মা হতে পারবে না। যেহেতু সে আর্দোকে একটা ফ্যামিলি দিতে পারবে না, তাই সে আর্দোর সাথে ব্রেকআপ করে ফেলেছিল। রায়নার ছোট বোন ফে তার বাবার রুমটা সম্পূর্ণভাবে তল্লাশি করছিল। তার সাথে সাথে সেখানে সে একটা বক্স দেখতে পায় এবং বক্সের ভেতর থেকে তার বাবার একটা ডায়েরি পায় এবং সেই ডায়েরিটা পড়ার পরে সে জানতে পারল অন্য আরেকটা ঘটনা। এবং ডায়েরির সাথেই রয়েছিল একটা রিং। তা হচ্ছে সেদিন নাকি তার বাবা রায়নার জন্য একটা রিং নিয়ে আসার জন্য গিয়েছিল জাকার্তা, কিন্তু আসার পথে সে করলো অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের কারণে বাস্কারার সমস্ত স্মৃতি চলে যায়। পরবর্তীতে যাদের গাড়ির সামনে বাস্কারার অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা 2 জন ছেলে হিসেবে বাস্কারাকে অ্যাডপ্ট নিয়ে নেয়। তাকে অ্যাডপ্ট নেওয়ার পরেই তাদের 2 জনের মৃত ছেলে জানোয়ারের নামেই নামকরণ করা হয় বাস্কারার। বাস্কারার বিবাহের কিছুদিন পরেই তার সমস্ত স্মৃতি আবার ফিরে আসে এবং তারপর সে ম্যানরের সাথে অতি শীঘ্রই দেখা করার জন্য সেই হোটেলে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে ম্যানরের ডেড বডি দেখতে পায় এবং তার মৃত্যু হয়ে গেছে না হলেও অনেক দিন হয়ে যাবে, যার পরে কিনা সে সেই হোটেলের টানেলের মধ্যে ম্যানরের ডেড বডিটা দাফন করে দেয় এবং তার স্মৃতির স্মরণ রেখে সে তার কবরের উপরে সেই ফুলের ডিজাইনটা এঁকে দেয়, যেই ফুলের ডিজাইন দিয়ে তাকে একটা রিং বানিয়ে দিয়েছিল। সেখানে রায়না সম্পূর্ণ সত্য কথা জানতে পারে
আসলে তার বাবা ম্যানরকে ধোকা দেয়নি এবং এই সত্যটা ম্যানরের জানা উচিত, যার কারণে কিনা সেই রিংটা তার কবরের মধ্যে নিয়ে যেতে হবে। সেখানে হোটেলের গেট পর্যন্ত পৌঁছাতেই আর্দোর উপর প্রেতাত্মাটা পোজেস করে বসে। রায়না অনেক কষ্ট করে আর্দোকে ঘায়েল করে সেখান থেকে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে এবং আজকেই রায়নার তৃতীয় দিন এবং মধ্যরাত্রের সময়। সেখানে সে অনেক কষ্ট করার পর ফাইনালি সেই প্যাটার্নটা খুঁজে পায়। কবরটা খনন করার পরই রায়না তৎক্ষণাৎ সেখানে ম্যানরের হাতের মধ্যে সেই রিংটা পরিয়ে দেয়, যার পরে কিনা ম্যানর এটা বুঝতে পারে যে আসলে বাস্কারা তাকে ধোকা দেয়নি এবং সেই মুহূর্তে সেখান থেকেই ম্যানরের আত্মা মুক্ত হয়ে যায়। মুভি কিন্তু এখানেই শেষ নয়। এর পরবর্তীতেই আর্দো রায়নাকে এটা বলছিল যে সে যেভাবেই রয়েছে তাকে সে বিয়ে করতে চায়। হতে পারে সে তাকে বাচ্চা দিতে পারবে না, কিন্তু তারা দুজন তো অ্যাডপ্ট করতে পারবে। এবং তার কথা শুনে রায়নাও রাজি হয়ে যায়, কেননা এর আগে থেকেই রায়না আর্দোকে অনেক ভালোবাসত। কিন্তু সেদিন রাতে ঘটল আরেক ঘটনা। রাতে আর্দো তার ঘরের মধ্যে ম্যানরের আত্মাকে দেখতে পায় এবং সেখানে আর্দোকেও নৃশংসভাবে মেরে ফেলা হয়। পরবর্তীতে রায়না এসে সব দেখতে পায়, যার কারণে পরবর্তীতে রায়না ফের কাছে জিজ্ঞাসা করছিল যে আসলে আর্দোকে সে কেন মারল। সব কিছু তো ঠিক হয়ে গেছে। সেখানে আমরা বুঝতে পারি যে ফের উপরে ম্যানরের আত্মা ভর করেছে এবং সেখানে ম্যানর রায়নার প্রশ্নের উত্তর দেয়। সেখানে ম্যানর তাদেরকে জানায় যে তাদেরকে সে কখনোই খুন করবে না, কেননা তারা বাস্কারার মেয়ে। কিন্তু এখনো পর্যন্ত তার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি, যার কারণে পরবর্তীতে রায়না এবং ফে সেই হোটেলটা বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে যায়। এবং তার পরবর্তী সিনেই পুলিশ অফিসার যখন হোটেলটির মধ্যে ইনভেস্টিগেশন করতে আসে, তারা গিয়ে তৃতীয় তলায় পৌঁছায় এবং সেখানে তারা দুজন পুলিশ অফিসার সেই ম্যানরের আত্মাটাকেই দেখতে পায়, যে কিনা তাদের দুজনকেও 3 দিন এবং মধ্যরাত্রের সময় দিয়েছিল। অ্যান্ড অবভিয়াসলি আমরা জানি 3 দিন পর তাদের সাথে কি হতে চলেছে। তো এখানেই শেষ হয়ে যায় দ্য হন্টেড হোটেল মুভিটি। মুভিটির স্টোরি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।